কৃষকদের জন্য কোনো ধরনের আমি প্রকল্প এই বাজেটে ঘোষণা করার মতো আমি শুনতে পেলাম না। দ্বিতীয় হচ্ছে যে বিষয়টি, যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ দ্রব্যমূল্য বৃদ্ধিতে তাদের প্রাণ ওষ্ঠাগত প্রায়। এই দ্রব্যমূল্য বৃদ্ধির কোনো সুরাহা এই বাজেটে দেখতে পেলাম না। শুধু 300 সুফল বাংলা স্টল সেটা ঘোষণা হয়েছে। এই সুফল বাংলা স্টল থেকে আপনারা কেউ কোনো জিনিস কিনেছেন কিনা? আমার বাড়ির লোক তো আজ অব্দি কোথাও খুঁজে পায়নি সুফল বাংলা স্টল। কোথায় ঘুরে বেড়ায়, কোথায় থাকে, কখনো কখনো দেখি একটা গাড়ি নিয়ে, ট্রাক নিয়ে, ছোট হাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে সুফল বাংলা স্টল বলে। এবং তো আমার সন্দেহ যে মন্ত্রী এই সুফল বাংলা স্টলের মন্ত্রী, বিপ্লব মিত্র বাবুই সম্ভবত এই সুফল বাংলা এর মন্ত্রী, তিনিও মনে হয় খুঁজে বের করতে পারবেন না কোথায় এই সুফল বাংলা স্টল চলে। এবং বাংলার এই 9.5 কোটি 10 কোটি লোক, তাতে এই 300-400 সুফল বাংলা স্টল আদপেও কতটা ক্যাটার করতে পারবে আমার যথেষ্ট রকমের সন্দেহ আছে। এই বাজেট যদি আমরা খুব ভালোভাবে দেখি, এই বাজেট একটি দিশাহীন এবং অন্তঃশ্বাস শূন্য হতশ্রী বাজেট। পশ্চিমবঙ্গে যে মূল সমস্যা, অর্থাৎ পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার যুবক, তাদের কর্মসংস্থানের কোনো দিশা এই বাজেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কোথাও কিছু নেই। আমরা দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী ডিএ বাড়ালেন। ডিএ বাড়িয়ে বর্তমানে পশ্চিমবঙ্গের ডিএ হচ্ছে, বা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ, তার অবস্থান দাঁড়ালো হচ্ছে 18%, যেখানে কেন্দ্র 53% আছে, 35%-এর প্রায় ডিফারেন্স। এবং শুধু তাই নয়, কেন্দ্র অলরেডি নতুন পে কমিশন ঘোষণা করে দিয়েছে। আমরা ভেবেছিলাম এই বাজেটে হয়তো রাজ্য সরকার পে কমিশনের কোনো কিছু ইঙ্গিত বা কোনো কিছু দেবেন, কিন্তু এখানে আমরা কিছু দেখতে পেলাম না। এরপরে রাজ্য সাধারণত নিয়ম হচ্ছে কেন্দ্র সরকারের পে কমিশনের পর রাজ্যরা সাধারণত পে কমিশন তৈরি করে। তো কেন্দ্রের পে কমিশন হওয়ার পর রাজ্য যখন পে কমিশন তৈরি করবে তখন ডিএ আবার নতুন করে অ্যাড হয়। কেন্দ্রের ক্ষেত্রেও ডিএ নতুন করে অ্যাড হয়, 0 থেকে শুরু হয়, 4% বা যেরকম দেয়া হবে 10% সেই অনুসারে শুরু হয়, রাজ্যেরও তাই শুরু হবে। কিন্তু এই যে স্প্যানটা, অর্থাৎ জবে থেকে এই পে কমিশন চলছে, বর্তমান পে কমিশন চলছে, তাতে কিন্তু আমাদের রাজ্য সরকারি কর্মচারীরা, শিক্ষক অশিক্ষক কর্মচারী, তারা কিন্তু দিনের পর দিন বঞ্চিত হয়ে থেকেই গেলেন। সেই বঞ্চনা কিন্তু আর মিটল না। এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দিতে চাই, এই সরকারি কর্মচারীদেরই একসময় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন ডিএ করে ঘেউ ঘেউ করবেন না। তো সেই জন্য মনে হয় যে 4% ভিক্ষা একটা ছুড়ে দেওয়া হলো কোনো রকমের সরকারি কর্মচারী এবং শিক্ষক অশিক্ষকদের সামনে। এবং এই মুখ্যমন্ত্রী, আমি তাকে মনে করিয়ে দিতে চাই যে বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল, সেই বামফ্রন্ট ক্ষমতায় থাকার সময় মাননীয় মুখ্যমন্ত্রী বলতেন যে যদি সরকারের ডিএ দেওয়ার ক্ষমতা না থাকে কেন্দ্রীয় হারে, তাহলে সেই সরকারের তার ক্ষমতায় বসে থাকার কোনো অধিকার নেই, অর্থাৎ ক্ষমতা ছেড়ে চলে যেতে বলছেন। আমরাও সেই একই কথা বলছি মাননীয় মুখ্যমন্ত্রী। আপনার কথা শুনেই বা আপনার কথাকে ধার করে নিয়ে বলছি যে আপনি সরকারটা ছেড়ে দিন, বিজেপি সরকার তৈরি হলে পরে আমরা কেন্দ্রীয় হারে আমরা ডিএ দেব, কেন্দ্রের সাথে যেরকম বর্তমানে বহু রাজ্য আলাদা করে ডিএ ঘোষণা করে না, কেন্দ্রের ডিএকেই ডিএ হিসেবে মেনে নেয়, সেইভাবে আমরা এগোবো। মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রতি বছর বিজিবিএস করছেন, বিজনেস গ্লোবাল সামিট করছেন, কিন্তু তার ফলে পশ্চিমবঙ্গে কত টাকা ইনভেস্টমেন্ট এলো তার কোনো শ্বেতপত্র আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শিল্পপতিরা আসছেন, তারা এসে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে ছবি তুলেছিলেন। গত বছর এক শিল্পপতি এসেছিলেন, আজকে ভারতবর্ষের অন্যতম সেরা শিল্পপতিদের মধ্যে থেকে এবার যারা এলেন তারা এলেন, কিন্তু তার ফলে যে ইনভেস্টমেন্ট আসার কথা সেই ইনভেস্টমেন্ট এলো না। উল্টে দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী লন্ডনে গিয়ে সৌরভ গাঙ্গুলিকে ধরে আনলেন, যে সৌরভ গাঙ্গুলি নাকি সেখান থেকে ইস্পাত কারখানা খুলবেন শালবনীতে। লন্ডনে না প্যারিসে, কোথায় ধরলেন? ও স্পেনে ধরেছেন। স্পেন থেকে গিয়ে তিনি ধরে এনেছেন, ধরে বললেন যে সৌরভ গাঙ্গুলি নাকি ইস্পাত কারখানা খুলবেন, এবং সেই ইস্পাতের যা বাজেট দিলেন
তাতে পেরেকের কারখানা ছাড়া আর অন্য কিছু তৈরি হবে বলে আমাদের মনে হয় না। এবং তার ফলে এই রাজ্যে বেকারদের সংখ্যা যেভাবে একের পর এক বেড়ে যাচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী দেউচা পাচামির কথা বলেছেন। দেউচা পাচামিতে কয়লা উঠলে নাকি 100 বছরের জন্য নাকি উনি নিশ্চিন্ত হয়ে যাবেন। আমি জানি না উনি কতটা নিশ্চিন্ত হবেন, কিন্তু ওনার দলের লোকেরা, পশ্চিমবঙ্গবাসী কতটা নিশ্চিন্ত হবে, কিন্তু ওনার দলের লোকেরা নিশ্চিন্ত হয়ে যাবে যে কয়লা ঝেড়ে বাকিটা জীবন কাটিয়ে দেওয়া যাবে। 100 বছর যদি দেউচা পাচামি থেকে কয়লা উত্তোলন হয়, 100 বছরে তৃণমূল নেতাদের কয়েকটি জেনারেশন, যদিও তারা ততদিন ক্ষমতায় থাকবে না এবং আমরা সেই সুযোগ দেব না, কিন্তু তারা মনে মনে ভাবছে যে দিদি দেউচা পাচামিতে কয়লা উঠতে শুরু করলে বেশিরভাগ কয়লাটা আমরাই ঝেড়ে দেব এবং সেই কয়লা বেআইনি ভাবে আমরা বিক্রি করব। এবং গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে কয়লা, বালি এবং বিভিন্ন এই ধরনের যে সমস্ত ন্যাচারাল রিসোর্সেস আছে, সেই ন্যাচারাল রিসোর্সেস সম্পূর্ণভাবে বিক্রি হচ্ছে, বেআইনিভাবে বিক্রি হচ্ছে বলা ভালো। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে তথ্যগুলো দিলেন, সেই তথ্যগুলো অত্যন্ত ভুলে ভরা বলে আমাদের মনে হয়। আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের উনি বলেছেন মোবাইল দেবেন। প্রথম কথা হচ্ছে এটা কেন্দ্রের প্রকল্প। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে চোখটা খুলে আশেপাশের রাজ্যগুলো দেখতে বলছি। বিহার আছে পাশে, কিছু দূরে উত্তরপ্রদেশ আছে। প্রত্যেকটি রাজ্যে আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা, আমাদের দিদিরা যারা আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীর কাজ করেন, তারা অলরেডি মোবাইল নিয়ে ঘোরেন। কেন্দ্রের টাকা এসেছিল এখানেও একটা পোর্শন, তারপরে উনি দেননি সেই মোবাইল। গত কয়েকদিন আগে আমরা WCD মিনিস্টার কেন্দ্রের অন্নপূর্ণা দেবীর সাথে এই বিষয়ে আলোচনা করছিলাম যে পশ্চিমবঙ্গের মহিলারা কেন এটা পেলেন না, এর কারণটা কি। এবং পশ্চিমবঙ্গে থেকে যারা অঙ্গনওয়াড়ি কর্মী, তাদের সংগঠনের কিছু প্রতিনিধি ওনার সাথে দেখা পর্যন্ত করার জন্য অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন, আমাকে রিকোয়েস্ট করেছে যে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দেয়া, প্রয়োজনে তারা মহামান্য আদালতের শরণাপন্ন হবেন যে কেন্দ্রের টাকা আসার পরেও কেন এরা মোবাইল এবং ট্যাব পায়নি, যেটা পাওয়ার কথা তাদের। মাননীয় মুখ্যমন্ত্রী মুখে বলছেন এগিয়ে বাংলা, অথচ আমরা এক্ষেত্রে সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি বিহার আমাদের থেকে এগিয়ে, উত্তরপ্রদেশ এগিয়ে, কর্ণাটকা এগিয়ে, সব রাজ্যগুলো এগিয়ে। অর্থাৎ মুখ্যমন্ত্রী যতই মুখে বলুন যে এগিয়ে বাংলা, আদপে মুখ্যমন্ত্রী যে বাংলা তৈরি করছে সেই বাংলা হচ্ছে পিছিয়ে পড়া বাংলা। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা আশা করেছিলাম যে উনি লক্ষ্মীর ভান্ডার বাড়াবেন, তবে সম্ভবত সেটা তিনি ভোটের জন্য রেখে দিয়েছেন। ভোটের আগে উনি মাস্টার স্ট্রোক হিসেবে সেটাকে হয়তো ব্যবহার করবেন। কিন্তু আমরা এখনো পর্যন্ত বুঝতে পারলাম না যে গোয়াতে গিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দলবল বলে এসেছিলেন যে গোয়াতে ক্ষমতায় এলে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে গোয়ার যে সরকার তৈরি হবে তারা 5,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবে। তো পশ্চিমবঙ্গের মহিলাদের সাথে এই বঞ্চনাটা কেন? গোয়ার মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী যদি দরাজ হয়ে 5,000 টাকার লক্ষ্মীর ভান্ডার ঘোষণা করতে পারেন, তাহলে পশ্চিমবঙ্গের এই 1,000 আর 1,200 টাকার 1,500 টাকার মধ্যে ঘুরবে, 1,000-1,200 টাকার মধ্যে কেন লক্ষ্মীর ভান্ডার ঘুরছে? মায়ের চেয়ে কি মাসির দরদ বেশি? আমরা কি সেটাই দেখতে পাচ্ছি? যে গোয়ার মহিলাদের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে দরদ, সেই দরদ কিন্তু পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য আমরা দেখতে পাচ্ছি না। সেটা লক্ষ্মীর ভান্ডারের ব্যাপারে কোনো কিছু উল্লেখ করেননি, কিন্তু আমরা জানি ভোটের আগে উনি প্ল্যান করছেন এটাকে বাড়ানোর জন্য, তখন হয়তো ওটা দিয়ে ভোট কেনার চেষ্টা করবেন। এবং সেই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে তিনি যদিও 3,89,194.09 কোটির বাজেট ঘোষণা করেছেন, কিন্তু এই বাজেট নিয়ে কিন্তু আমাদের মহিলারা, মা বোনেরা অত্যন্ত নিরাশ। এবং আমার মনে হয় যে বিজেপি ক্ষমতায় এলে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি যে অন্নপূর্ণা ভান্ডারের মধ্য দিয়ে আমরা মা বোনেদের হাতকে শক্ত করার জন্য, গরিব মহিলাদের হাতকে শক্ত করার জন্য যে 3,000 টাকা দেওয়ার কথা চিন্তা ভাবনা করেছি, তা আগামী দিনে আমাদের বিজেপি সরকার 26-এ যখন গঠন হবে, আমাদের মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পরই সঙ্গে সঙ্গে পরের দিন আমরা সেটা লাগু করব।